হর্ষদ মেহতার স্ক্যাম সিরিজটা আপনারা ওটিটিতে অনেকেই দেখেছেন। দেবাশিস বাসুর একটা স্টোরির ওপর এই পুরো সিরিজটা তৈরি। এটা 1992 ঘটনা, কিন্তু আজকের দিনে মানে এখনও এই ধরনের স্ক্যাম প্রতিনিয়ত হয়ে চলেছে। তো আমি আজকে এরকমই একটা স্ক্যামের কথা বলছি, যেটা খুব রিসেন্টলি ধরা পড়েছে। ধরুন একটা কোম্পানি যার না আছে কোনো ব্যবসা, না আছে কোনো কাস্টমার্স, না আছে কোনো অ্যাসেটস, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 12,000 কোটি টাকা হয়ে যায়, মানে $1.5 বিলিয়ন। ক্যান ইউ বিলিভ দিস? এবং এই কোম্পানিটা দাবি করে এবং সবাই বিশ্বাসও করে যে এরা রিলায়েন্স, টাটা, ম্যাকেনের মতো কোম্পানির থেকে প্রচুর অর্ডার পেয়েছে। পরবর্তীকালে যেটা পুরো ফেক ধরা পড়ে। একদম স্ট্রেট নাম নিয়ে কথা বলছি। এই কোম্পানিটার নাম হলো ভারত গ্লোবাল ডেভেলপার্স লিমিটেড, BGDL সংক্ষেপে। নভেম্বর 23-তে এই কোম্পানিটার মার্কেট শেয়ার প্রাইস ছিল অ্যারাউন্ড 16 টাকা, যেটা ঠিক এক বছরের মাথায় মানে নভেম্বর 24-এ এসে দাঁড়ায় 1700 টাকায়। 16 টাকা থেকে 1700 টাকা, প্রায় 110 গুণ। যদি আপনি ভেরিয়েশনটা ভাবেন তাহলে এরকমভাবে ভাবা যেতে পারে যে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করে থাকেন নভেম্বর 23-তে, তাহলে নভেম্বর 24-এ সেটার ভ্যালু প্রায় 11 লক্ষ টাকা হয়ে গেছিল। 10,000 টাকা থেকে 11 লক্ষ টাকা। কি সেই গল্প, কিভাবে সেটা হলো, একটা পেনি স্টক কিভাবে গ্রো করলো, সেটা আমি বলছি আস্তে আস্তে আপনাদের কাছে। এবার এই যে ইনফরমেশনগুলো আমি নিয়েছি, এটা কিন্তু একটা সেবি মানে সিকিউরিটি মার্কেট যে আমাদের রেগুলেটর, তাদের একটা অর্ডারের ভিত্তিতে। এবং সেবি এই সম্বন্ধে জানতে পারে, মানে এই ঘটনাটা সম্বন্ধে জানতে পারে অ্যারাউন্ড নভেম্বর, গত বছর সেপ্টেম্বর অক্টোবরের সময়, যখন একটা সোশ্যাল মিডিয়া রিপোর্ট আসে যে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, এবং ডিগ করতে শুরু করে ওরা, আরও ইনফরমেশন ডিগ আউট করতে শুরু করে, এবং একটা অবিশ্বাস্য ইনফরমেশন তখন আস্তে আস্তে বেরিয়ে আসে। যে কোম্পানিটা BGDL এর কথা আমি বলছি, এই কোম্পানিটা কিন্তু আজকের নয়, এটা বহু পুরনো, 1992। মানে খুব ইন্টারেস্টিংলি, যে সময় হর্ষদ মেহতা স্ক্যাম ধরা পড়েছিল, এই কোম্পানিটা সেই সময়ই কিন্তু এনলিস্টেড। তখন অবশ্যই নাম BGDL ছিল না, তখন ছিল পারফেক্ট উইভার্স প্রাইভেট লিমিটেড, বা একটা টেক্সটাইল কোম্পানি, অর্থাৎ কাপড় বানানোর কোম্পানি। ভালো কথা। পরবর্তীকালে দেখা গেল এই কোম্পানিটা বারবার নাম চেঞ্জ করেছে। কখনো পারফেক্ট উইভার্স থেকে হয়ে গেছে সিকুয়েল ইরুটার্স, তারপরে হয়ে গেল ক্রাফটন ডেভেলপার্স, আর লেটেস্ট নাম যেটা অক্টোবর 24-এ হয় সেটা হচ্ছে ভারত গ্লোবাল ডেভেলপার্স। প্রশ্ন আপনাদের কাছে, যে একটা কোম্পানি যদি বারবার তার নাম চেঞ্জ করে, এটা কি রিব্র্যান্ডিং করছে না অন্য কিছু? এমন কিছু তারা হাইড করতে চাইছে যেটা থেকে এই ধরনের স্ক্যাম সম্ভব, আমাদের ভাবতে হবে। শুধু নাম চেঞ্জ করেই কিন্তু এরা থেমে থাকেনি। এরা কি করেছে? এরা তাদের CFO মানে চিফ ফাইন্যান্স অফিসারকে চেঞ্জ করেছে। এরা স্ট্যাটুটরি অডিটর মানে যারা বছরের শেষে অডিট করে তাদের বারবার চেঞ্জ করেছে, এবং একসাথে সব ডিরেক্টরসরা হঠাৎ করে রিজাইন করে। সাসপিশিয়াস না ঘটনাটা? কিন্তু মার্কেট যখন চড়তে থাকে, উঠতে থাকে, লোকে কোনো সাসপিশন, কোনো কিছুই মনে করে যে কোনো কিছুই কোনো ব্যাপার না। সিন্স উই আর মেকিং মানি, লেটস কিপ অন মেকিং ইট। বাট ফাঁদ কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পাতা থাকে। তো এই হ্যানো কোম্পানি যার কথা আমি বলছি, তারা কি করলো? তারা একটা পুরো নতুন ম্যানেজমেন্ট টিম নিয়ে চলে এলো। CFO রিজাইন করলো, অডিটর রিজাইন করলো, ডিরেক্টরস রিজাইন করলো, ওরা আবার নতুন ম্যানেজমেন্ট টিম নিয়ে চলে এলো। এবং এই টিমের, এই পার্টিকুলার ম্যানেজমেন্টের না আছে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, না কোনো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তারা কেউ জানে না, তাদের সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই। এবং এই লোকগুলো আসার কিছুদিনের মধ্যেই এই কোম্পানিটা ক্লেম করলো যে এরা ডিফেন্সে, মানে দেখুন সেক্টরসগুলো কি ইম্পর্টেন্ট, এরা ডিফেন্সে ঢুকেছে, এরা এরোস্পেসে ঢুকেছে, এরা হাইটেক এগ্রিকালচারে ঢুকেছে, এবং শুধু তাই নয়, এরা হিউজ ডায়মন্ড ট্রেডিং করছে, এবং তার জন্যে নাকি আবার দুবাইতে একটা সাবসিডিয়ারিও করেছে। এই ইনফরমেশনটা যখন কোনো কোম্পানি ক্লেম করে, তখন কিন্তু কোম্পানি লিস্টেড, ধরুন এরা BSE-তে লিস্টেড ছিল, বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড ছিল, সেই ফোরামেও যায়, এবং সেই ইনফরমেশনটা তুলে নিয়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স, আমরা দেখতেই পারেন সেই ইনফ্লুয়েন্সার্সদের স্বপ্নে আপনি জানতেও পারবেন যদি একটু খোঁজ করেন, তারা বলতে থাকে এই কোম্পানিটা অসাধারণ সমস্ত কাজকর্ম করেছে, which obviously arouse the interest of lay investors. এবার ফাইন্যান্সের লোকজন সবসময় একটা কথা বলতে থাকি যে let's see where the money comes in. মানি ট্রেলটাকে একটু খোঁজার চেষ্টা করি।
এরা কি করেছিল খুব ইন্টারেস্টিংলি, এই যে নতুন ম্যানেজমেন্ট টিম এলো যখন, তারা এপ্রিল 24-এ, প্রথমে এপ্রিল 24-এ প্রায় 9,72,00,000 শেয়ার নিজেদের অ্যালট করলো। খুব ইন্টারেস্টিং, নিজেদের অ্যালট করলো 10 টাকা প্রতি শেয়ারে। অর্থাৎ প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট করলো একটা লিস্টেড কোম্পানি, নিজেরই নিজে অ্যালট করে নিল, সেটাও খানিকটা বাইপাস করে করলো। এর আবার কয়েক মাস বাদে অগস্ট 24-এ আবার 35 লক্ষ শেয়ার অ্যালট করলো নিজেদেরই। তখন যে 10 টাকা অ্যালট করেছিল এটা হঠাৎ করে বাড়িয়ে দিল 210 টাকায়। নিজেরাই নিজেদের বিক্রি করছে এবং অপারেট করছে। এতে করে কি দাঁড়ালো, একটা পার্টিকুলার গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, একদম লোক, কিছু লোক, অ্যারাউন্ড 41 জন লোক অ্যাজ পার দ্যাট অর্ডার, এরা কোম্পানির 99.5% শেয়ারসের মালিকানা নিয়ে নিল। অর্থাৎ এই ফ্লোটিং শেয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের বোঝার জন্য। আমাদের কোম্পানিজ অ্যাক্টে প্রমোটার্স এবং নন প্রমোটার্সকে আলাদা করা হয়। প্রমোটার্স হচ্ছে যারা এই কোম্পানিটা চালান, আলাদা করে আমাদের এই বিভিন্ন ডিসক্লোজার্সে প্রমোটার্সের নাম বলতে হয়। তো এই যে 41 জন শেয়ার হোল্ডার যারা নতুন এলেন, যারা 99.5% কোম্পানির কন্ট্রোল করতে পারছেন, তারা অ্যাকচুয়ালি প্রমোটার্স হওয়া উচিত কোম্পানিজ অ্যাক্ট পার্লান্সে, কিন্তু এরা এই ডিসক্লোজারটা দিল না, বললো কোম্পানির কোনো প্রমোটারই নেই। এবং এটা নিয়ে কিন্তু কেউ কোনো হৈহুল্লোড় করলো না, কেউ বুঝলো না। এবার যারা প্রমোটার তারা যদি স্টকস বিক্রি করতে চায় মার্কেটে, ওপেন মার্কেটে, তখন কিছু ডিসক্লোজার্স দিতে হয়। তো আমি যদি প্রমোটার না হই, আমি তো আরামসে কেনা বেচা করতে পারি। তো এই 99.5% হোল্ডার যে 41 জন এটা হোল্ড করছেন, এরা কি করলেন, বিকজ দে আর এসেন্সিয়ালি ম্যানিপুলেটার্স। কীভাবে ম্যানিপুলেট করলো মার্কেটটাকে দেখুন। যদি কোনো কোম্পানির স্টকস, নাম্বার অফ স্টকস, ফ্লোটিং স্টকস কম থাকে এবং তার একটা ডিমান্ড তৈরি করা যায়, তখন তো আমি ধরুন কিনতে চাইছি কিন্তু পাচ্ছি না, তখন তার অটোমেটিক্যালি ডিমান্ডটা বাড়তে থাকে, মানে দাম বাড়তে থাকে। এরা এক্স্যাক্টলি সেই খেলা খেললো। এরা শুরু আস্তে আস্তে মালটাকে বিক্রি করা, শেয়ারসগুলোকে বিক্রি করা। প্রথমে যখন অ্যালট করা হয় তখন একটা 3 মাসের লক ইন থাকে, প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্টস বলে। যেই লক ইনটা শেষ হয়ে গেল, এরা বিক্রি শুরু করলো মার্কেটে। এটা মোটামুটি অক্টোবর মাস থেকে শুরু হলো। বাই দ্যাট টাইম ওরা ওই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে যে বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ হয়েছে। একবার বলে নিই টাই আপসগুলো, যেমন ওদের বেসিক অ্যানাউন্সমেন্ট যেগুলো করলো, যে ওরা এরোস্পেস, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগ্রিটেকে বিশাল ইনভেস্টমেন্ট করেছে। ওরা ম্যাকেন অ্যাগ্রো, মানে দ্যাটস আ হিউজ কোম্পানি, আপনারা দেখতে পাবেন ম্যাকেন ইন্ডিয়া অ্যাগ্রো, তাদের থেকে একটা 300 কোটি টাকার অর্ডার পেয়েছে। ওদের নাকি আদার দ্যান দ্যাট রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে একটা 120 কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্ট হয়েছে, অথচ এদের মধ্যে কেউ না ইঞ্জিনিয়ার, না ফাইন্যান্সের লোক, না এগ্রিকালচারের লোক। এবং এছাড়াও টাটা অ্যাগ্রোর মতো একটা কোম্পানির সঙ্গে এদের একটা বিরাট বড় এগ্রিকালচারাল কন্ট্রাক্ট হয়েছে। এই পুরো ইনফরমেশন ফ্যাব্রিকেটেড। এছাড়াও এরা বলল দুবাইতে ওরা একটা সাবসিডিয়ারি করেছে, যেখানকার থ্রু দিয়ে ওরা সোনা, রূপো, গোল্ড এসেট্রা ওরা ইম্পোর্ট এক্সপোর্ট করবে দুবাইতে। এই যে কোম্পানির কথা এরা বললো, এটাও পিওরলি ফিকশনাল এবং ইট অল কেম ইন দ্য প্রেস। একটাই ইনফরমেশন আপনি শুনুন, যে একটি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, তার নাম হচ্ছে মহাদেব মাকওয়ানা, এই লোকটিও 41 জনের মধ্যে ওয়ান অফ দ্য ইনভেস্টার্স ছিল। এই লোকটি 50 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল, ওভারঅল কোম্পানিকে দিয়েছিল। ও কয়েক মাসের মধ্যে 70 কোটি টাকা বানিয়ে নেয়। কি করে বানায়? অবভিয়াসলি আপনাদের টাকা, যারা এই কোম্পানি শেয়ার্স কিনেছে সেই টাকা ওদের কাছে চলে গেছে। মানে 10 টাকায় শেয়ার কিনে সেটা যখন ও বিক্রি করছে, 50 লাখসের শেয়ার ভ্যালু 70 crores তাকে দিচ্ছে। এইভাবে সে মার্কেট ম্যানিপুলেট করেছে। সেটা আপনাদের নাকের ডগা দিয়ে গত বছর, যখন আপনারা কিন্তু স্ক্যাম দেখে ফেলেছেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, মানে আমি সেপ্টেম্বর 2024 থেকে ডিসেম্বর 2024-এর কথা বলছি, 41 জন সো কল্ড প্রথম ইনভেস্টার, এরা শেয়ার যখন সেল করতে লাগলো মার্কেটে, ডিস্ট্রিবিউট করতে লাগলো মার্কেটে, ডাড শেয়ার, যার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। না, আমি প্রথমেই বলেছি কোম্পানিটার না কোনো ব্যবসা আছে, না কোনো কিছু আছে। পরবর্তীকালে, মানে এবছর ওরা কিছু ব্যবসার রিপোর্ট করেছে, আমি সেটাও বলবো ওরা অ্যাকচুয়ালি রিপোর্টিংটা কি করেছে, পুরোটাই ফেক অবভিয়াসলি। তো ওরা যখন ডিস্ট্রিবিউট করতে শুরু করলো 41 জন শেয়ার হোল্ডার্স, টোটাল দেখা গেল যে শেয়ার হোল্ডার্স সেপ্টেম্বর মাসে ওরা প্রায় 10,000 জনকে বিক্রি করেছিল, ডিসেম্বরের মধ্যে 45,000 লোক হয়ে গেল। মানে হু করে মার্কেটে শেয়ারসগুলো বিক্রি হতে লাগলো, ডাড শেয়ারস। এবং শেয়ার হোল্ডাররা কী কিনছিল, এই সো কল্ড যারা না বুঝে শেয়ারসগুলো কিনছিল, তারা কি কিনছিল? তারা কিন্তু ওই
প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট পাওয়া ম্যানিপুলেট করা লোকগুলোর কাছ থেকে সমানে ডার্ট শেয়ার্স কিনে চলেছিল। এরপরেও এরা থামেনি। ডিসেম্বর মাস নাগাদ এরা আবার কি করলো, এরা একটা নতুন ইস্যু ডিক্লেয়ার করলো। এরা বলল যে আমরা বোনাস দেব, আমরা স্প্লিট করব, প্রত্যেকটা শেয়ার পিছু 18টা করে শেয়ার হয়ে যাবে। ইন্টারেস্টিং হচ্ছে যে এই ধরনের ইনফরমেশন, মানে ধরুন স্প্লিট, বোনাস, অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করে না, কিন্তু বিভিন্ন পেপার্স, বিভিন্ন নিউজ পেপার্স এবং বিভিন্ন মিডিয়া এটা নিয়ে বিশাল একটা হাইলাইট করে, যাতে করে কোম্পানিটা কিছু না করেও একটা নেম ফেম তৈরি করতে পারে, উইচ হেল্পস দেম টু ক্রিয়েট আ বাজ ইন দ্য মার্কেট। এমন বলছি না সবাই করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ধরনের সমানে, মানে পার্টিকুলারলি যে সমস্ত কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি শেয়ার স্প্লিট, বোনাস করতে থাকে, দে হ্যাভ আ রং ইন্টেনশন, ম্যাল ইন্টেনশন ইন দেয়ার মাইন্ড। তো এরা এটা করেছিল। ভাগ্যিস সেবি এই ব্যাপারটা নজরে আসে, নাহলে ভাবুন এই একটা শেয়ার যখন 18টা শেয়ার হয়ে গেল, তার মানে লিকুইডিটি বেড়ে গেল, কত আরও এই 45,000-এর বাইরে আরও কত শেয়ার হোল্ডার আলটিমেটলি এসে পয়সাগুলো নষ্ট করে। কিন্তু সেটা ফরচুনেটলি হয়নি, এক্ষেত্রে জিনিসটা আটকে যায় একটা পয়েন্টে এসে। এপ্রিল 1, 2025 যে অর্ডারটা থেকে আমি অ্যাকচুয়ালি আপনাদের বলছি, ইনফ্যাক্ট এখানে আরেকটা কথাও আপনাদের বলে দিই যে দেবাশিস বাসু, যার কথা আমি প্রথমেই বলেছিলাম, এই যিনি হর্ষদ মেহতা স্ক্যামটার কথা, মানে বইটা লিখেছিলেন, এবং বইটা অবশ্য বহু পুরনো, বহু আজকের নয়, আমার কাছে 2000 সালের 2002-এর এডিশনটা বোধহয় আছে। আজকে ওটিটি হওয়ার পরে, সবাই জানার পরে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এই দেবাশিস বাসু এবারেও কিন্তু ওয়ান অফ দ্য পার্সন যিনি স্ক্যামটার কথা লেখেন, ওনাদের একটা ম্যাগাজিন আছে, তাতে ওনারা লেখেন এবং এটাকে হাইলাইট করেন, এবং অবভিয়াসলি আমরাও ব্যাপারটা পড়তে থাকি সমান। তো যাই হোক, সেবি একটা হার্ড হিটিং অর্ডার নিয়ে আসে এপ্রিল মাসের 1 তারিখে। ওরা বিজিডিএল এর শেয়ারগুলোকে সাসপেন্ড করে দিয়েছে, আপাতত আর এর কোনো ট্রেডিং হচ্ছে না। যে 41 জন ইন্ডিভিজুয়ালের কথা আমরা বলছিলাম, তারা ট্রেডিং থেকে বার্ড হয়ে গেছে, তাদের ব্যাংক ডিম্যাট সমস্ত ফ্রিজ করে দেওয়া হয়েছে। ওভারঅল যে 272 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছিল, এটা ইম্পাউন্ড করা হয়েছে, মানে সেবির কাছে এই টাকাটা ইম্পাউন্ড করেছে ওরা ব্যাংক ফ্রিজ করে। এখন ইনভেস্টিগেশন চলবে, এটা অ্যাকচুয়ালি কার টাকা, কে কত লস করেছে, কবে এটা আলটিমেট যারা লুজ করেছে তারা ফেরত পাবেন আমরা জানি না, বাট একটা কোনো স্টেপ হয়েছে এবং এটা ইম্পাউন্ডিং হয়েছে। তো অ্যাজ আ লেম্যান ইনভেস্টর আমরা এইগুলো থেকে, এই ধরনের ইনফরমেশন থেকে, এই ধরনের স্ক্যামস থেকে যেটা বুঝতে পারি, যদি মানে আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই, যে যখনই কোনো ইনভেস্টমেন্ট করবো না, আমাদের না মেজর ডিউ ডিলিজেন্স দরকার। একটা স্টক দাম বাড়ছে, তার সম্বন্ধে ইনফরমেশন আসছে, বাজ আসছে, তার মানে কি আমি এক্সাইটেড হয়ে গিয়ে আমার টাকা, আমি আগে ব্যাপারটা বুঝবো যে কেন এটার দাম বাড়ছে। সেকেন্ড হচ্ছে যে কোনো কোম্পানি যদি কোনো ইনফরমেশন দেয় বা কোনো মিডিয়াতে ইনফরমেশন আসে, এবং সেই ইনফরমেশনগুলো যদি টু গুড টু বি ট্রু হয়, মানে শুনে মনে হয় যে এটাও হতে পারে, ওটা কিন্তু টু গুড টু বি ট্রু। মানে ঘটনার পিছনে না গিয়ে হঠাৎ করে শুধু ইনফরমেশন আছে, ইভেন বম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোনো কোম্পানি দিচ্ছে, তার মানেই যে ওটা সত্যি তা নয়। দিস ইজ a huge thing I am telling, but SEBI order-ই তাই বলছে। Third, obviously we should not fall into the media hype, এই next multi-bagger, 10 ways to become a crorepati, please start avoiding it. একটা ইন্টারেস্টিং ব্যাপার একটা বিজনেসকে অ্যানালিসিস করা, বিজনেসের পেছনে যাওয়া, শুধু কি টাকা বানানোর ব্যাপার, যারাই বানাতে গেছে আমরা দেখেছি, মানে আলটিমেটলি গ্রিড লিডস টু ফল, যেটা এখানেও হচ্ছে। আর ফোর্থ, এটা একটু ইন্টারেস্টিং, এটা আপনারা ভেবে দেখতে পারেন, একটা প্যাটার্ন আছে, কিন্তু যে কোনো স্ক্যামের একটা প্যাটার্ন আছে। তো এই যে কন্টিনিউয়াসলি দেখুন, এক্ষেত্রেও ঘটেছে। এক্ষেত্রে কী হয়েছে, বারবার ওরা নাম চেঞ্জ করেছে, অডিটর যারা ডিরেক্টরস তাদের হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে, বিরাট ডিলসের কথা বলছে, অথচ আগের বছরের ইনকাম জিরো, বছরের পর বছর ইনকাম জিরো, হঠাৎ করে ডিলস চলে আসছে। ফোর্থ হচ্ছে যারা ম্যানেজমেন্টে বসে আছে তাদের কোয়ালিফিকেশন, বাই দ্য ওয়ে এই ইনফরমেশনগুলো সব কিন্তু পাবলিক, যে কোনো পাবলিক লিস্টেড কোম্পানি তাদের ইনফরমেশন, মানে তাদের ইনফরমেশন ইন দ্য সেন্স অ্যানুয়াল রিপোর্টস, তাদের প্রত্যেকটাই, যে একজন ডিরেক্টরকে বের করে দেওয়া বা অডিটরকে বের করে দেওয়া, এরা কিন্তু এই ইনফরমেশনগুলো দেয়। মানে এই কোম্পানির যখন বলছে আমরা এই ডিল করছি, ফরওয়ার্ড লুকিং ডিলসগুলো করছি মিডিয়াতে, ওরা একই সাথে ইনফরমেশন দিচ্ছে আমরা অমুক লোককে চেটে দিচ্ছি। সো দিজ আর প্যাটার্নস উইচ নিডস টু বি লুক ইনটু। ফাইনালি যেটা আমার বলার দরকার সেটা হচ্ছে যে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যখন এই অর্ডারটা লেখে, এই অর্ডারটা আমরা যখন পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং একটা ইকোনমিক থিওরির কথাও বলেছে, যেটা একজন নোবেল লরিয়েট জর্জ একেলফ, তার থিওরি। উনি বলেছেন দ্য মার্কেট ফর লেমন্স
প্রবলেমটা হচ্ছে যদি একজন বা একটা স্টক বা একটা ব্যবসা ভুল ভাল কাজ করে, যেমন এক্ষেত্রে এই কোম্পানিটি করেছে, ভুলভাল কাজ করে, তা ওভারঅল মার্কেট থেকে ট্রাস্ট উড়ে যায় এবং বাকি কোম্পানিগুলো যেগুলোর কোনো দোষ নেই, বাকি বিজনেসগুলোর কোনো দোষ নেই, তারা এই ধরনের বাজে কাজ করেনি, তারাও তাদের বিশ্বাসযোগ্যতা লুজ করে এবং তাদের দামও পড়তে থাকে। সো উই হ্যাভ টু বি এক্সট্রা শিওর কারা এই ধরনের কাজ করছে, কারা ম্যানিপুলেটর। এদের মধ্যে অনেকেই আছে যারা সিরিয়াল ম্যানিপুলেট করে। যাই হোক, একটা 12,000 কোটি টাকার স্ক্যামের কথা বললাম, যেটা আজকের দিনে তাজা, এবং তাই জন্যে যখনই আপনারা পরবর্তীকালে ইনভেস্টমেন্ট করতে যাবেন, স্টক মার্কেটে পার্টিকুলার ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজেরা, এবং দেখবেন যে একটা স্টক ডবল হয়ে যাচ্ছে বা আপনার কাছে বিভার ইনফরমেশন আসছে, ওভারনাইট ইনফরমেশন আসছে, অমুক স্টক বেড়ে যাচ্ছে, অমুক স্টক কমে যাচ্ছে, সব কিছু বিশ্বাস না করে নিজেকে টাফ কোয়েশ্চেন করতে শিখুন যে ভাই কি করে হচ্ছে, শো মি দ্য মানি। আর অবশ্যই যদি আপনাদের মনে হয় যে আমার এই ইনফরমেশন বা এই ধরনের অ্যানালিসিস করে যদি আপনার কাছে প্রেজেন্ট করতে পারি সেটা ভালো লাগছে, তাহলে আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।